এই এই, তুমি আমার বুকে হাত দিয়ে করছো কেন? একটু আদর করব তোমায় কলিজা। আদর তোমার? এই দেখো, একদম আমার কাছে ঢং করতে আসবা না। কলিজা, এমন করো কেন? আমি তো তোমাকে কত ভালোবাসি। এই একদম আমার সঙ্গে কুয়ারা করতে আসবা না। তোমার এই ভালোবাসা সিগারেট খাওয়ার টাইমে কই ছিল? সত্যি জান, আমার কোনো দোষ নেই। ওই শরীফ ভাই আমাকে জোর করতেছিল। ওহো, আমার ভোলা ভালা জামাইটা রে। ওনার তো কখনোই কোনো দোষ থাকে না। তো তোমাকে যদি শরীফ ভাই বলে ছাদ থেকে ঝাঁপ দিতে, তুমি দিবা? নাকি যে ওর সব কথায় নাচতে যাব? ওটা তো শুধু ওটা তো শুধু একটু রিকোয়েস্ট করছে, তাই আর কি। হয়েছে, থাক। তোমার ঢঙ্গের কথা শুনতে আমার ভালো লাগতেছে না। যাও এখান থেকে। শোনো না জান। বলেছি যেতে। যাও। শুভ আর উপায় না পেয়ে মন খারাপ করে রুমে চলে গেল। বিছানায় বসে ভাবতে লাগলো কি করে তার প্রিয়তমার রাগ ভাঙানো যায়। কেননা শুভ গত 3 বছর থেকে মেয়েটাকে খুব বেশি রাগেন। কেননা শুভ গত 3 বছর থেকে মেয়েটা খুব বেশি রাগে না। আর রাগলে একটা কথাই বলবে, তোমার সংসার আমি আর করব না, সব ছেড়ে চলে যাব। তবে এই কথাটা শুধুমাত্র মুখেই রয়ে যায়, কখনো তা বাস্তবায়ন করেনি। কেননা শুভ নিজেও জানে মেয়েটা ওকে অসম্ভব রকম ভালোবাসে। শুভর যদি কোনো অসুবিধা হয় এই ভেবে বাপের বাড়িও খুব একটা যায় না। ছুটির দিনে শুভর সঙ্গে কাটাতেই ভালোবাসে। শুভর সঙ্গ পেলে কেন যেন মেয়েটা খুব খুশি হয়ে যায়। তাই শুভ ঠিক করলো আজ যেহেতু শুক্রবার, তাই চেষ্টা করবে নিজের সবটা দিয়ে মেয়েটাকে খুশি রাখার। তানহা শুভর সিগারেট খাওয়াটা একদম সহ্য করতে পারে না। বিয়ের পর যেইভাবে সিগারেট খেত ওই হিসেবে এখন তো খুব কমই খাওয়া হয়। পাগলিটার অপছন্দ বলে কমিয়ে দিয়েছে। তবুও বউ তো রাগ কমে না। কয়েক মাস হয়েছে একদমই সিগারেটের ধারে কাছেও যাওয়া হয় না। গতকাল রাতে পাশের বাসার রফিক ভাই অনেক জোর করছিল সিগারেট খাওয়ানোর জন্য, তাই না পারতে 2-1 টান দিতে হয়েছে। তবুও গন্ধ যাতে না পাওয়া যায় তাই প্রায় 9টার মতো সেন্টার ফ্রেশ খেয়েছিলাম। কিন্তু কথায় আছে না, নারী সর্বগুণধারী। কিভাবে কিভাবে বহুই হোক, কিভাবে কিভাবে ঠিক টের পেয়ে গেল। শুভর চিন্তাশক্তি বাধা পেল তানহার আওয়াজ পেয়ে। ঘাড় গড়িয়ে দেখে মেয়েটা পাশেই দাঁড়িয়ে আছে। কি সিগারেট খেলেই কি পেট ভরে নাকি মানুষের? নাস্তাও তো করতে হবে নাকি? সেই দাঁড়িয়ে আছে। এইভাবে বলো কেন জান? আহ, আমি তো খুব এক। তুমি যে কি করো আমি বুঝে পাই না। যাই হোক, অন্তত এখন আমাকে নাস্তাটা খেয়ে উদ্ধার করো। নাস্তা টেবিলে বসে শুভ খেয়াল করলো রুটি ডিম ভাজি শুধু ওর জন্যই রাখা। তা দেখে শুভ জিজ্ঞেস করলো, কি ব্যাপার জান? নাস্তা শুধু আমার জন্য কেন? তুমি খাবে না? ও, আমার কথা মনে আছে তাহলে। না মানে কাল দিব্যি বাহির থেকে খেয়ে এসেছো। আমি যে না খেয়ে তোমার জন্য অপেক্ষা করছিলাম, তার কি খেয়াল ছিল তোমার? বাহির থেকে খেয়ে এসেছো মানলাম, তবে সিগারেটটা কেন খেতে গেলে? সরি তো জান, আর করবো না বলছি তো। তুমি তো নিজেও জানো আমি কয়েক মাস হয়েছে খাই না। তবে শফিক ভাই সত্যিই গতকাল অনেক জোর করছিল, বিশ্বাস করো। ঠিক আছে মানলাম, তবে নেক্সট টাইম থেকে যারা তোমায় খারাপ পথে নিয়ে যায় তাদের সঙ্গে একদম মিশবে না। ঠিক আছে, যথা আজ্ঞা মহারানী। তবে নাস্তা না খেলে তো আপনারও আমার হাত থেকে খাওয়া দাওয়া ঠিকমতো না করলে কিন্তু আমিও রেগে যেতে পারি। খাবো না, ভালো লাগছে না। প্লিজ খাও। তুমি না ভালো মেয়ে, আমার জন্য হলেও খাও প্লিজ জান। তুমি যদি এখন ভালো মেয়ের মতো খাও তবে আমি তোমাকে বিকেলে ঘুরতে নিয়ে যাব। সত্যি? আচ্ছা ঠিক আছে, নাও করলাম। হা। শুভ মুচকি হেসে তানাকে আস্তে আস্তে খাইয়ে দিতে লাগলো। মেয়েটা পুরো বাচ্চাদের মতো, অল্প কিছুতেই অনেক খুশি হয়ে যায়। বিকেলে দুজন বাহির থেকে ফুচকা চটপটি হাওয়াই মিঠাই ঝালমুড়ি আরও নানান রকম হাবিজাবি খেয়ে বাসায় ফিরল। বাসায় ফেরার পথে দেখা হলো শফিক ভাইয়ের সাথে। তিনি একা নন, স্ত্রী ও 6 বছরের মেয়েটাও সাথে আছে। আলাপ পরিচয়ের মাধ্যমে জানা গেল তারাও বজ ঘুরতে বেরিয়েছিলেন। লিফট দিয়ে উঠতে উঠতে
তানহা আর শুভকে আজকে ভাবিকে লাল শাড়িটায় অনেক সুন্দর লাগছিল না? হ্যাঁ, এটা আবার জিজ্ঞেস করা লাগে? ভাবিকে তো লাল শাড়িতে এমনিতেই মানাচ্ছিল, তার উপর তার গালের তিলটা তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছিল। নীরবতা দেখে পাশে তাকাতেই দেখে তানহা কটমটিয়ে ওর দিকে তাকিয়ে আছে। শুভ কিছু বলার আগেই তানহা গটগটিয়ে হেঁটে বাসার দরজা খুলে ঘরে চলে গেল। ঘরে গিয়ে শুভকে গেঞ্জি আর ট্রাউজার ধরিয়ে দিয়ে বলল, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা শোনো না, আমি না তখন মজা। শুভ আর কিছু বলার আগেই তানহা ওকে ধাক্কা মেরে ওয়াশরুমে ঢুকিয়ে দিল, আর বাহির থেকে সিটকানিটাও লাগিয়ে দিল, তার সঙ্গে লাইটটাও অফ করে দিল। এই এই তানু, করছো কি তুমি? পাগল হলে নাকি? দরজার লাইটটা বন্ধ করলে কেন? পাশের বাসার ভাবি কি পড়েছে না পড়েছে এগুলো তো খুব দেখো। এখন সময় এসেছে তোমার চোখে মুখে অন্ধকার দেখার। ও করে না জান, তুমি না ভালো মেয়ে, প্লিজ দরজা। কখনোই না। থাকো তুমি বাথরুমে আজ সারা রাত। সারা রাত? পাগল নাকি? করো না প্লিজ দরজাটা। না খুলবো না, থাকো তুমি বাথরুমে। আজকে আমি এত সহজে তো দরজা খুলবো না। আরে বাবা, তখন আমি মজা করছিলাম তো, তোমাকে একটু জ্বালানোর চেষ্টা করছিলাম আর কি, এছাড়া আর কিছুই না, প্লিজ বের করো আমাকে। তানহা শুভর কথায় কান না দিয়ে রুমের পর্দাগুলো ভালো মতো টেনে দিয়ে এসি চালিয়ে রুমটা ঠান্ডা হতে দিয়ে এক ডিব্বা বিস্কুট এনে গায়ে কম্বল জড়িয়ে আয়েশ করে খেতে লাগলো। আর আয়েশ করে খেতে খেতে একটা সময় তানহার চোখ লেগে গেল। রাত 1টার দিকে তানহার ঘুম ভাঙলে আশপাশ তাকিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। শুভ মনে পড়তেই দৌড়ে বাথরুমের দরজার কাছে আস্তে করে টোকা দিয়ে জিজ্ঞেস করলো, এই শুভ? ওপাশ থেকে কোনো সাড়া না পেয়ে তানহা আবার বলল, শুভ তুমি কি ঘুমিয়ে পড়েছ? তাও অপর পাশ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। তাই তানহা নিজের আলমারি থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে বাথরুমের দরজা খুলে লাইট জ্বালালো। আর তো কোনো সাড়া পাওয়া গেল না, তাই তানহা নিজের আলমারি থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে বাথরুমের দরজাটা খুলে লাইট জ্বালালো আগে। তবে শুভকে দেখতে পাওয়া যায়। শুভ তানহাকে টান দিয়ে বাথরুমে ঢুকিয়ে নিয়ে শাওয়ারের নিচে দাঁড় করালো। এই কি করছো কি? কেন এতক্ষণ না খুব আমাকে শাস্তি দেওয়া হচ্ছিল, এখন আমার পালা শাস্তি দেওয়ার। কেন, আমি কি করেছি? মানুষ রাগ করে খুব বেশি হলে নিজের হাজবেন্ডকে 1 ঘন্টা আটকায় রাখে, কিন্তু 3 ঘন্টা কে আটকে রাখে ভাই? একটু ও ওটা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। একটু 3 ঘন্টা ঘুমিয়েছ, তাও আবার এসি চালিয়ে। আমি তো ঠিকই টের পেয়েছিলাম, বাথরুমের দরজার নিচ দিয়ে ঠান্ডা বাতাস আসছিল। তো এখন কিসের চয়াস্তি দিচ্ছ আমাকে? আজকে এই আমাকে এতক্ষণ আটকিয়ে রাখলেই এটার শাস্তি। এটা আটকিয়েছিলাম যে তুমি ওই পাশের বাসার ভাবির প্রশংসা করে আমাকে রাগিয়েছিলে তাই। আর গতকাল যে সিগারেট খেয়েছিলে ওটারও হালকা রাগ বাকি ছিল। আমি তো আমার রাগের জন্য শাস্তি দিয়েছি। হ্যাঁ, শাস্তি যদিও একটু বেশিক্ষণ হয়ে গেছে, বাট ঠিক হয়েছে। তুমিও তাহলে আর এই ভুলগুলো দ্বিতীয়বার করার চেষ্টা করবে না। তাই আমি মনে মনে আমার দিক থেকে পর্যাপ্ত শাস্তি দিয়েছি। কাছে যাও, আমি মানলাম তুমি তোমার দিক থেকে পর্যাপ্ত শাস্তি দিয়েছো, তবে আমারও তোমাকে শাস্তি দেওয়ার বাকি আছে। তুমি নিজেও জানো তুমি কালো শাড়ি পরলে আমার মাথা ঠিক থাকে না, তাও আজকে আবার কালো শাড়িই পর। আমার দিকে তাকিয়ে লাভ কি? তোমার ওই ভাবির কাছে যাও না, যার গালে টোল পরাতে তার সৌন্দর্য আর দ্বিগুণ বেড়ে যায়। বল। শুভ তানহার গালে নাক ঘষতে লাগলো। ওটা তো তোমাকে একটু রাগাতে বলছিলাম। তোমাকে কালো শাড়িতে দেখার পর থেকে আজকে আর বাইরে যেতে ইচ্ছে করছিল না, তবুও তোমার সাথে অনেকদিন বাইরে বের হওয়া হয় না, তাই একটু ঘুরেও আসা হবে, তোমার রাগটাও ভাঙানো হবে। তবে আমি কি জানতাম নাকি রাগ তো ভাঙলই না, উল্টো আমাকে এত শাস্তি পেতে হলো। দেখো, এখন আর কিচ্ছু করতে হবে না, এমনিতেই তো অনেক রাত হয়ে গেছে। চলো ঘুমাতে যাই। বেশিক্ষণ এইভাবে শাওয়ারের নিচে দাঁড়ালে ঠান্ডা লেগে যাবে। জি না ম্যাডাম, এত সহজে তো আজকে আপনাকে ছাড়ছি না।
আজ তো পুরো বাসর হবে বলেই তানহার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। প্রথমে তানহা কিছুটা অপ্রস্তুত হলেও পরে সেও শুভর কিসে রেসপন্স করতে থাকে। তবে তবে শাওয়ারের নিচে একটানা বেশিক্ষণ কিস করা যাচ্ছে না, শ্বাস আটকে আসছে। তাই শুভ তানহাকে কোলে তুলে নিয়ে ভেজা অবস্থাতেই বিছানায় নিয়ে গিয়ে শোয়ালো। তানহার গলায় মুখ ডুবিয়ে নিজের সমস্ত ভর তানহার উপরে ছেড়ে দিল। তানহাও বুঝতে পেরেছে যে শুভ আর নিজের মধ্যে নেই, সে আজ তানহা নামক নেশা মতো হতে চাইছে। তাই তানহাও আর শুভকে বাধা দিল না, সাড়া দিতে লাগলো শুভর প্রতিটি চুমুতে। একে অপরকে মরিয়ে নিতে লাগলো নিজেদের ভালোবাসায়। উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে ঘরময় উষ্ণতা বিরাজ করতে লাগলো।